রাদিনের বিয়ের আজ দুদিন, আর সকালে সব আত্মীয় স্বজন বাড়ি ছেড়েছে। বাড়ি এখন অনেকটাই হালকা। বিয়ের পর আরাধ্যের সাথে সাধনার আর দেখা হয় না, কথা হয়েছে। দুপুরের দিকে দুঃসংবাদ আসে। গত রাতে একদল লোক বাদনের চোখ বেঁধে খুব বাজেভাবে পিটিয়েছে। এখন হসপিটালের অ্যাডমিট, অবস্থা খুব একটা ভালো না। লোকগুলো একদম হাত পা ভেঙে দিয়েছে। সংবাদটা শুনে সুধা খুশি হলেও সাধনার মন কুড়াচ্ছে। সাধনা, এসব কিছুর পেছনে সাদিকের হাত রয়েছে। সেদিন সাদিক আর বাদলের মাঝে খুব বাজেভাবে তর্ক বিতর্ক হয়েছিল, যে এক সময় হাতাহাতি রূপ নিয়েছিল। সাধনার খানিক সন্দেহ সাদিক রাগের বসে এসব করে নিত। সাধনা দ্রুত রুমে এসে সাদিককে ফোন দেয়। সাদিক এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে সে পরিষ্কারভাবে জানায় সে এই ঘটনার কোনো কিচ্ছু জানে, বরং সে মাত্রই সাধনার থেকে জানতে পারল। সাধনা চিন্তায় পড়ে যায়, যদি সাদিক না করে তবে এটা কে করল। এসব চিন্তায় দুপুরে আর খাওয়া হলো না। খাওয়া দাওয়া না করে দুপুর ঘুমিয়ে পড়ে। সেই ঘুম ভাঙে আসরের আজানে। এখনো অনেকটা বেলা বাকি। সূর্য রক্তের রং ধারণ করে পশ্চিম আকাশে হালকা হেলে পড়েছে। জানালা দিয়ে মৃদু বাতাস বইছে। অন্যরকম এক বিকেল। মুহূর্তে সব মন খারাপ ছুমন্ত হয়ে যায়। ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। এমন এক বিকেলে বারান্দায় বসে কফির স্বাদ নিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। সাধনা ঘুম ঘুম চোখে কিচেনের দিকে পা বাড়ে। পুরো ঘর খালি। বাবা এখনো অফিস থেকে ফেরেনি। মা বড় চাচার ফ্ল্যাটে হয়তো আড্ডা দিচ্ছে, আর সুধা ছোট চাচার ফ্ল্যাটে অফিসারের সাথে মুভি দেখছে। সাধনাকেও মুভি দেখতে ডেকে গিয়েছিল, কিন্তু সাধনা সাফ মানা করে দিয়েছে। গম গম গলায় কড়া করে বলে দিয়েছে ঘুমের মাঝে কেউ যেন তাকে ডাকাডাকি না করে। তাই সুধাও আর জোর করেনি। সাধনা দরজা লক করে কিচেনে যায়। দরজা খোলা রেখে যাওয়ার সুধার পুরনো অভ্যাস। 1000 বার বলার পরও সে অভ্যাসে পরিবর্তন আনে। কফি বানিয়ে মাত্রই বারান্দায় বসেছে সাধনা। এমন সময় ডোরবেল বেজে ওঠে। নিশ্চিত মা এসেছে। সাধনা চুলগুলো হাত খোপা করতে করতে দরজার সামনে এসে দাঁড়ায়। মা খোলা চুল দেখলে বকুনি দেবে। সাধনা বড় হাই তুলতে তুলতে দরজা খুলে কে এসেছে সেদিকে লক্ষ্য না করেই আবার বারান্দার দিকে পাবার। এমন সময় পেছন থেকে সেই চেনা সোর কানে ভেসে আসে। সাধনা তড়িৎ গতিতে পেছন ফিরে ভূত দেখার মতো বড় বড় করে চোখ করে তাকায়। আরাধ্য এখানে কে করে? কিছুতেই সাধনার বিস্ময় কাটছে না। আরাধ্য সাধনার কাণ্ডে মুচকি হেসে সাধনার দিকে 2 কদম এগিয়ে আসে। সাধনা তখনও বরফ হয়ে দাঁড়িয়ে। আরাধ্য কিছু যাবে তার আগে সাধনার মা এসে পৌঁছায়। সাইদা মেয়েকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়। একজন মানুষ এসেছে আর সে কিনা দরজায় দাঁড়িয়ে রেখেছে, তাও বাড়ির নতুন জামাইকে। এ শিক্ষা দিয়েছে মেয়েদের। সাইদা হুড়হুড় করে ঘরে প্রবেশ করে সৌজন্যমূলক হাসি দিয়ে আরাধ্যের উদ্দেশ্যে বলল, কি হলো বাবা, এখানে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। আর সাধনা, তোর কি কোনোদিন কান জ্ঞান হবে না? মেহমানকে কেউ এভাবে দরজায় দাঁড় করিয়ে রাখে? খুবই সাধনার কোনো দোষ নেই, আমি মাত্রই এসেছি। সাধনার মা বলল, তা বাবা বাড়িতে সব ঠিক আছে তো না? মানে এমন আচানো? আরাধ্য বলল, জি ফুপি সব ঠিক, মা সবার জন্য কিছু উপহার পাঠিয়েছে। আরাধ্যের কথা শেষ হওয়ার আগেই কয়েকজন লোক কতগুলো ব্যাগ আর ডালা নিয়ে ঢোকে। ড্রয়িং রুমে পুরো ভরে গেছে। সাইদা এসব দেখে বিস্মিত হয়ে বলল, এসবের কি প্রয়োজন ছিল? আরাধ্য বলল, অবশ্যই প্রয়োজন আছে কবি। আফটার অল আমার একমাত্র পুতুল ভাবি বলে কথা। এসব কিছু আমার পুতুল ভাবির সামনে একদম ফিকে। কথাগুলো অহনা পেছন থেকে বলে ওঠে। সাইদা পেছনে ফিরে দেখে অহনা একগাল হাসি দিয়ে দাঁড়িয়ে, সাথে সুধাও রয়েছে। অহনা সাধনার কাছে এসে তাকে জড়িয়ে কৌশল বিনিময় করে। সাধনা মলিন হাসে। তার বিস্ময় এখনো কাটছে না। সাইদা সাধনাকে চোখের ইশারায় ঠিকভাবে তৈরি হতে বলে। সাধনা আয়নার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত নিজেকে একবার দেখে। বুক ফেটে কান্না আসছে। গোলাপি কুর্তির সাথে সবুজ টাইস, সাথে হলুদ ওড়না। চুলগুলো কাকের বাসা হয়ে আছে, ফ্রেশ হয়নি এখন। সব মিলিয়ে পাগলের বেশে আছে। যেদিন ম্যাচিং ছাড়া জামা কাপড় পরে পাগলের বেশে থাকে, সেদিনই বাড়িতে গেস্ট আসে। তার সাথে কেন এসব সময় এমন হয়? আরাধ্যের উপর সাধনার বেশ অভিমান হচ্ছে। একটু জানিয়ে আসলে কি এমন ক্ষতি হতো? সাধনা অন্তত একটু পরিপাটি হয়ে থাকতো।
না জেনে আরাধ্য সাধনাকে কি নিয়ে কে ভাবছে। সাধনার ধারণা আরাধ্য নিশ্চিত বিয়ে ভেঙে পালাবে। বেশ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে সাধনা নিজেকে বকাঝকি করে। আলমারি থেকে সুদের গ্রাউন্ড বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। সুধা আরাধ্যকে অহনাকে পুরো বাড়ি করে দেখাচ্ছে। মাঝারি সাইজের 3টে বেডরুমের ফ্ল্যাটে ছোট ড্রয়িং এর কিচেন রয়েছে। ফ্ল্যাটটা দেখতে অনেকটা 90 দশকের ফ্ল্যাটের মতো। আধুনিক কোনো ফার্নিচার, সাজসজ্জা, বিলাসবহুল জিনিস নেই। খুবই সাদামাটাভাবে সাজানো, কিন্তু তারপরে অদ্ভুত মুক্ততা সম্পূর্ণ পরিবারটি। বারান্দা থেকে নির্ভেজাল হাওয়া আসছে। একটা রুমে ঢুকে আরাধ্য কিছুটা চমকে যায়। রুমটার 2 ভাগ দুরকম। মাঝের কাঠের ডাবর খাটটা যেন সীমান্ত রেখা। এক সাইডে আগোছালো আর তুর্কির বিভিন্ন অ্যাক্টরদের ছবি লাগানো। আরাধ্যের ফুল কুচকে আসে। সুধা তার লক্ষ্য করে জিভ কেটে তাড়াতাড়ি গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আরাধ্য চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকায়। অন্য পাশটা বেশ গোছালো। বারান্দার দরজার পাশে মাঝারি সাইজের বক্সেল, যেখানে বিভিন্ন উপন্যাসের বই সাজা। এর মাঝে বেশিরভাগই প্রেমের। আরাধ্য হাত বাড়িয়ে একটা বই হাতে নিয়ে কয়েক পেজ উল্টায়। বইয়ের চোখ রেখে আরাধ্য সুধার দিকে প্রশ্ন ছড়ে, এসব কার বই? তোমার? সুধা বলল, না না ভাইয়া, এসব বই সাধনার। আমার আবার বই উপন্যাস প্রতি কোনো টান নেই, বড্ড বোরিং লাগে এসব। সুধা তড়িৎ জবাব দেয়। আরাধ্য মৃদু হাসে। আরাধ্য আগেই ধরেছে এই সাইডটা সাধনা, আর বইগুলো। সুধা আর অহনাথ ছাদের দিকে যায়। আরাধ্য বারান্দার ভেতরে মোড়ায় বসে বইয়ের দিকে মনোযোগী হয়। সাধনা আলতো করে ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে পুরো রুম একবার চোখ খোলায়। না, কেউ রুমে নেই। সাধনা বড় নিঃশ্বাস ছেড়ে রুমের দিকে পা বাড়ে। রুমের আরাধ্যের কথার বাজ পেয়েছে। আরাধ্যের সামনে ওয়াশরুম থেকে বের হয়ে লজ্জায় মুখোমুখি হতে চায়নি সাধনা। তাই এত সময় সাধনা ইচ্ছে করে ওয়াশরুমে দেরি করেছে। সাধনা রুমে ঢুকে বিছানার উপর ওড়না রেখে কোপাটা খুলে দেয়। চুলগুলো সুর করে পুরো পিঠ ছড়িয়ে পড়ে। চোখে গাঢ় কাজল লেপটে আছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া। পূর্ণ চোখে আয়নার সামনে দাঁড়াতেই সাধনার চোখ যায় আয়নার অন্য একজনের প্রতিবিম্বের উপর। মানুষটা খুব মন দিয়ে বারান্দা থেকে সাধনাকে আয়নাতে দেখছে। তার মুখে মুগ্ধতা বলে দিচ্ছে যে দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্যময় দৃশ্য সে দেখছে। আরাধ্যকে দেখে মুহূর্তেই সাধনার গোল গোল পুতুল চোখ দুটো আরো বড় হয়ে গেছে। সেই সাথে হিচকি উঠে গেছে। সাধনা অনবরত হিচকি দিচ্ছে। আরাধ্য তা দেখে মুচকে এসে সাধনার দিকে আগায়। সাধনা যথেষ্ট চেষ্টা করেছে নিজেকে স্বাভাবিক রাখা। সাধনা আরাধ্যকে কোনোভাবেই বুঝতে দেবে না সে নার্ভাস। আরাধ্য টেবিলের উপর থেকে পানির গ্লাসটা ভরে সাধনার দিকে এগিয়ে দেয়। সাধনা টক টক করে পুরো পানি শেষ করে। আমি আশেপাশে থাকলে এত নার্ভাস কেন হবো বলো তো? আরাধ্য বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে। সাধনা চুপ। এই উত্তর তার নিজেরও জানা নেই। আরাধ্য গাঢ়ভাবে সাধনার পাশে তাকিয়ে মলিন হাসে। সাধনা কোনো উত্তর দেয় না। দ্রুত বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে চড়িয়ে নেয়। আরাধ্যের কথা না শোনার মতো ঠেলে ধীরে সরে বলে, আপনি এখানে? অহনা কোথায়? আরাধ্য হলো, সুধার সাথে বাড়িটা ঘুরে দেখছিলাম। অহনা সুধার সাথে ছাদে আছে। সাধনা ছাদে যাওয়ার জন্য পা বাড়াতে আরাধ্য সাধনার হাত আটকে নিজের কাছে টেনে নেয়। আচমকা এমন কিছু হওয়ায় সাধনা কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নেয়। আরাধ্য সাধনার থুতনির নিচের দিকটায় চেপে ধরে ছোট ছোট চোখ করে সাধনার দিকে তাকিয়ে বলে, না ফোন নাম্বার আছে, না দেখা করার সুযোগ। আমার এই কয়েকটা দিন কি করে কেটেছে তোমার কোনো আইডিয়া আছে? আর তুমি কিনা আমার থেকে পালাচ্ছ? সাধনা বলল, অহনার কাছে তো আমার নাম্বার ছিলই। আরাধ্য বলল, অহনার কাছে চাইবো আর অহনা দিবে তোমার তা মনে হচ্ছে? নাম্বার তো দিবেই না, পুরো বাড়ি ঢোল পিটাবে। আরাধ্য অভিমানের সরে কথাগুলো বলল। সাধনা আরাধ্যের কথায় ঠোঁট দিয়ে নিজের হাসি চেপে নিচের দিকে তাকাতেই সাধনার চোখ আটকে যায় আরাধ্যর হাতের ব্যান্ডেজের দিকে। সাধনা আটকে উঠে আরাধ্যের হাত নিজের হাতের মাঝে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রশ্ন করে, এতখানি হাত কাটলো কি করে? আরাধ্য বলল, তেমন কিছু না, গত রাতে পানি খেতে গিয়ে গ্লাস ভেঙে হাত লেগেছে। আরাধ্য সাধনার থেকে হাত ছাড়াতে উত্তর দেয়। সাধনা আরাধ্যের উত্তর পছন্দ হলো না। সে সন্দিহান চোখে আরাধ্যের দিকে তাকায়।
আরাধ্য চোখ সরিয়ে নেয়। আরাধ্য কি তার থেকে কিছু লুকোচ্ছে? হঠাৎ সাধনার মাথার বাদনের কথা আসে। বাদনকেও গত রাতেই মেরেছে। আরাধ্য আর বাদনের মধ্যকার সম্পর্ক খুব একটা ভালো না, তা সাধনার অজানা না। তবে কি আরাধ্যই বাদনকে গত রাতে বাদন ভাইকে কি আপনি মেরেছেন? সাধনার অতি স্বাভাবিক সুরে প্রশ্ন করে। আরাধ্য সাধনার প্রশ্ন কিছুটা নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ায়। সাধনা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে, আবারও প্রশ্ন চলে। ভার্সিটি রুটে 3 নম্বর রাস্তার মোড়ে। আরাধ্য বল, ওয়েল তুমি আমার ওয়াইফ, তোমার থেকে কোনো কিছু হাইড করবো না। হ্যাঁ, গত রাতে আমি আর আমার বন্ধুরা বাদনকে বেরিয়েছি। আরাধ্য খুব স্বাভাবিক সাবলীলভাবেই উত্তর দেয়। সাধনা আরাধ্যের কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের বিস্ময় কাটিয়ে ব্যস্ত সুরে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আপনি কি করেছেন? আপনি জানেন সবাই জানতে পারলে কি হবে? আপনি এমনটা কেন করেছেন? আর বাদন যদি জানতে পারে আপনার বড় কোনো ক্ষতি করবে এখন? সাধনা আর বলতে পারলো না। তার আগেই আরাধ্য সাধনা নিজের কাছে টেনে নিয়েছে। পেছন থেকে সাধনার ঘাড় থুতনি রেখে মৃদু সুরে বলল, কিচ্ছু হবে না। বাদনকে এমন ধোলাই দেওয়া হয়েছে, মাসখানেকের মধ্যে বিছানা ছেড়ে উঠতেও পারবে না। সাধনা বলল, এমনটা কেন করেছেন? এমন করাটা কি খুব দরকার ছিল? এখন ও যদি আপনার কোনো ক্ষতি করে? আরাধ্য বলল, অবশ্যই দরকার ছিল। ওর ভাগ্য বলো ওকে জানে মারিনি। তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে, টর্চার করেছে, আর শাস্তি ওকে পেতে হতো। এমন করাটা ফরজ হয়ে গিয়েছিল। আরাধ্য প্রত্যেকটা কথা সাধনার গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে। সাধনা আরাধ্যের কথাগুলো চোখ বন্ধ করে শুনছে। সাধনার খুব বলতে ইচ্ছে করছে, আপনার আমার জন্য এত চিন্তা কেন? কেন এতটা ভাবেন আমাকে নিয়ে? তার বলা হলো না। গলা থেকে কেন যেন ওর সুর বের হচ্ছে না, আটকে যাচ্ছে। আরাধ্য আদরের স্পর্শ নিজের প্রিয়তমাকে ছুঁয়ে দিচ্ছে। এই স্পর্শগুলো সাধনার মনে অসহ্য ভালো লাগা তৈরি করছে। সাধনা চিরতরের জন্য এই স্পর্শে ডুবে থাকতে চায়। কেউ দেখলে দেখুক, জানলে দেখুক, দুজনের যেন দুনিয়াদারির কোনো খেয়াল নেই। ভালোবাসার অতলে ডুবে আছে দুজন। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে নিজের অনুভূতি প্রকাশ করবেন। আজ এসে দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।